পজিটিভ বার্তার পক্ষে আজকে আমাদের যে বিশিষ্ট তবলা বাদক বা তবলজি আছেন, ওনার নাম অভিজিৎ সেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার এই যে তবলা শেখার যাত্রা, সেটা কেমন ছিল? তবলা আমি অ্যাকচুয়ালি ছোট থেকেই আমার আগ্রহ ছিল। আমার যখন জ্ঞান হয় তখনই আমার গ্রামে আমাকে যে মানুষ করেছে তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন। তাকে দেখে আমার অনুপ্রেরণা হয়েছে তবলার জগতে, এবং তার সঙ্গে আমি ছোট থেকেই তবলা নিয়ে বসছি। এবং আমার ঘরে আমার মা, দাদা, ওদেরকেও দেখেছি যে আমাকে তবলার সম্পর্কে আর কি গেলে উৎসাহিত করে। সেই জন্য তবলাটাই আমার ছোট থেকে পছন্দ হয়েছে। এবং আস্তে আস্তে আমি গ্রামে একটা শিক্ষক পাই তবলার, তার কাছ থেকেই তবলার শিক্ষাটা আমি শুরু করি। তখন আমি ক্লাস 4 কি 5-এ পড়ি। সেই স্যারের কাছে আমি 6 বছর তবলা শেখার পরে, তারপরে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি কলেজ লাইফে তবলা নিয়ে পড়া আরম্ভ করি, এবং তবলা নিয়ে আমি এমএ পাস করেছি বিশ্বভারতী থেকে। এখন মিউজিক নিয়েই আছি, প্লাস স্টুডেন্ট ক্লাস করাই। তবলা শেখার ক্ষেত্রে তার মানে আপনার গুরু বা অনুপ্রেরণা তিনি আপনার গ্রামেরই যে শিক্ষক ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি এবং আমার মা। আচ্ছা, মানে আমার আপনাকে মা, ভীষণভাবে হ্যাঁ, উৎসাহ আমাকে দিতেন। মানে সবসময় আর কি অনুপ্রেরণা দিতেন আমার মা। আপনার প্রথমবার স্টেজ পারফরমেন্স, তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স, আমি ক্লাস তখন 5-এ পড়ি, তখন আমার বয়স মিনিমাম 12 কি 13। তখন প্রথম আপনি স্টেজ পারফরমেন্স হ্যাঁ, করেছিলেন এবং তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা কিছু শুনবো। যখন আমি স্টেজে গেলাম তখন খুবই ভয় লাগছিল। প্রথম স্টেজ তো, কীরকম লাগবে না লাগবে, কী করে হয়। তা আমার যে গুরু ছিলেন তিনি আমার কাছে বসেই বলছেন, দেখো তোমার সামনে যারা আছে তারা কিন্তু তোমাকেই দেখতে এসেছে এখন। সেই ক্ষেত্রে তুমি ভয়টাকে দূর করে সবারই দিকে ফোকাস করে তুমি তবলাটাই সুন্দর করে বাজাও, এবং নিজের যেটা শিখেছো সেটাই বাজাও সুন্দর করে। এইভাবে গুরুর স্যারের কাছ থেকে যে অনুপ্রেরণা আমি পেয়েছি স্টেজে, সেটা এখনো মনে পড়ে। এবং গুরু না ছাড়া স্টেজে খুবই অসম্পূর্ণ, একটা স্টেজ প্রোগ্রাম করা খুবই কঠিন ব্যাপার, তার আশীর্বাদ না থাকে। সেই দিন আমার প্রথম স্টেজে আমার গুরু আমার কাছে ছিলেন বলেই আমি সেদিন মানে স্টেজটা কমপ্লিট করতে পেরেছি। এটা একটা আমার খুব মনে পড়ে আর কি। গুরু একটা হচ্ছে খুব মানে কাছের জিনিস। তো যখন স্টেজ পারফরমেন্স করছিলেন তখন তারপরে মানুষের কি ফিডব্যাক ছিল? মানুষ তো শুনছিল এবং খুব আনন্দ পাচ্ছিল। কারণ তখন বয়সটা ছোট, হ্যাঁ, আমরা ছোট। ক্লাস 5 মানে হ্যাঁ অনেকটাই হ্যাঁ ছোট। হ্যাঁ, ছোট। এবং মানে সঙ্গীত এমনই একটা জিনিস যেটা মানুষের শান্তির একটা জায়গা। আর সঙ্গীতই একমাত্র পারে যে মানুষকে এক জায়গায় করতে। সেই ক্ষেত্রে মানে সবারই কাছ থেকে আমি খুব ভালোবাসা এবং উৎসাহিত পেয়ে সঙ্গীত লাইনই আমি আরো বেশি করে এগিয়ে গিয়েছি। আচ্ছা, তো আমাদের তো আমরা জানি যে বাচ্চারা ছোট থেকে যেটা দেখে এবং সেটা দেখেই বড় হয়। হ্যাঁ, মানে বাচ্চারা হচ্ছে স্পঞ্জের মতো। হ্যাঁ, তো তাদের কাছে আমরা যেটা প্রেজেন্ট করব তারা সেটাই নেবে। তো আমাদের যে নতুন জেনারেশন, এখন আমরা দেখি যে আমাদের বিভিন্ন রকমের যেহেতু যন্ত্রপাতি আছে, তো স্পেসিফিক তবলার প্রতি কিন্তু মানুষের আগ্রহ আছে, কিন্তু পরিমাণটা যেন খুব কম। তো সেই দিক থেকে যদি আপনার, যেহেতু আপনি গুরু, একজন টিচার, গুরু সমতুল্য, তো সেই দিক থেকে দেখতে গেলে সেই নতুন জেনারেশন বা প্রজন্মের কাছে আপনি কি বার্তা দেবেন যাতে মানে বাচ্চারা সেটার মানে গুরুত্ব, তবলার যে গুরুত্ব মেনলি সেটা সম্পর্কে যদি একটু বলেন, যাতে বাচ্চারা আরো আগ্রহী হয় তবলার প্রতি। দেখুন, তবলা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট, পারকাশন। সেটা সাধনা করা খুবই মানে কঠিন, এবং যখন একবার সেটা হয়ে যাবে, এবং সেটার জন্য চাই মেন হচ্ছে ধৈর্য, চাই স্থিরতা। অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আপনি এমনি বাজাতে পারবেন, কিন্তু ওইটাই একটা ইনস্ট্রুমেন্ট, মাদার ইনস্ট্রুমেন্ট বলা হয় ওটাকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে। ওইটা যদি একবার রপ্ত করা যায় তাহলে আপনি আশা করি সব ইনস্ট্রুমেন্টকেই কভার করতে পারবেন অ্যাজ এ পারকাশন ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদেরকে প্রথমে মিউজিক লাইনে আসার আগে, মানে মিউজিক লাইনে আসতে গেলে প্রথমেই একটু তবলাটাকে শেখা দরকার। কারণ তবলা শিখলে, তবলা হচ্ছে সঙ্গীতের মেন খুঁটি। কারণ কি? কারণ তবলা হচ্ছে তালের উপরে, ছন্দের উপর চলে, ওটাতেই গানটাকে নিয়ে যায়।
তাহলে এই তবলার উপরে যদি কারোর সেন্স থাকে তাহলে সেই ক্ষেত্রে তার সুরের বা তালের উপরে সেন্সটা চলে আসবে। সেই ক্ষেত্রে সে যখন তবলা থেকে গান শিখবে তখন গানটা কিন্তু খুব ভালো সে গাইতে পারবে। ওই জন্য তবলাটা আগে শেখা উচিত, এটা আমি মনে করি। একদম। যারা তবলা শিখতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ বা আপনি তাদেরকে কি বলবেন, যে আপনার বার্তা কি তাদের প্রতি? তাদের প্রতি আমার বার্তা এটাই যে এখনকার যে দিন কাল চলছে, আমি দেখছি প্রায় বাচ্চাই কি মাঠে না গিয়ে মোবাইল নিয়ে ঘরে বসে থাকছে। এবং আমি সেটা বলছি যে পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনাটাও একটু তারা করুক, মোবাইলের দিক থেকে একটু সরে এসে। সেই ক্ষেত্রে কি হবে, নিজেদের আনন্দও লাগবে, মনে 5টা লোকের সাথে পরিচয় হবে, বাইরে তারা স্টেজ পারফরমেন্স করতে পারবে এবং ভালো লাগবে। সেই ক্ষেত্রে তুমি গান বাজনা লাইনে এখনকার ছেলেদেরকে আসা খুবই জরুরি। পড়াশোনার পাশাপাশি গান এবং বাজনা, হ্যাঁ, আর ওই শুধু গান তো হয় না, না, বাজনাটা তার সাথে দরকার, রিলেটেড। হ্যাঁ, তো দুজন যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একদম ভীষণ ভাবে যেন পড়াশোনার সাথে সাথে ওই দিকটাও যেন তারা একটু খেয়াল করে রাখে, এবং বাবা মাদের প্রতিও এই বার্তা। আমাদের মেন কালচার হচ্ছে, সংস্কৃতি কালচার হচ্ছে গান বাজনা। কারণ আমাদের বীরভূমি হচ্ছে মেন বাউল, রাঙামাটির বাউল। সেই ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার ছেলে হয়ে, বীরভূমের ছেলে হয়ে যদি আমরা একটু গান বাজনার দিকে না মন দেবো, তাহলে আমাদের কিন্তু ঠিক হচ্ছে না। কারণ আমাদের এখানে কবিগুরু রবীন্দ্রনাথ, তিনি বিশ্বকবি আছেন এখানে। সেই ক্ষেত্রে আমাদের গান বাজনাটা নিয়ে একটু ভাবা উচিত এখনকার ছেলে মেয়েদের। আমি দেখেছি অনেক ছেলে মেয়েদেরই ন্যাক নেই গান বাজনা সম্পর্কে, কারণ তাদের এখন অন্যদিকে মন। আপনার জীবনে সঙ্গীত কিভাবে ইতিবাচক পরিবর্তন এনেছে? আমি যখন সঙ্গীত জগতে আসি তখন আমি কারোর সঙ্গেই অতটা মেলামেশা করতাম না, পরিচিত ছিলাম না। মানে হঠাৎ আমাদের তো কি হয় যে, বা আমরা যখন আর্টস বা সায়েন্স কোন একটা স্ট্রিম নিয়ে এগোই, তারপরে আমাদের যে চিন্তা ভাবনা যে আমরা হয় কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাব, কেউ ডাক্তারি পড়বো, বা বাকি আদার্স যা স্ট্রিম আছে, আর্টস অনার্স করবো। তো সেক্ষেত্রে হঠাৎ সেখান থেকে মানে স্পেসিফিক তবলাতে অনার্স আমাদের সঙ্গীত ভবন থেকে, তো সেটা কিভাবে আপনার লাইফে, সেটা কিভাবে মানে এই চেঞ্জেসটা? আমি তো প্রথমেই বললাম যে আমার ছোট থেকেই গান বাজনা নিয়ে চলছে। সেই ক্ষেত্রে আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর দেখলাম যে আমার অন্য লাইনে যাওয়ার থেকে আমি মিউজিকটা নিয়ে যদি এগিয়ে যাই তাহলে সেটা বেটার হয়। কারণ ছোট থেকে আমি মিউজিকটা নিয়ে আছি, এবং আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সব বিশ্বভারতীতেই করেছি, এবং এমও করেছি বিশ্বভারতী থেকে। গান বাজনা লাইনে আসার পরে যে একটা শান্তি, একটা আনন্দ, সেটা আমি পেয়েছি, এবং তার সঙ্গে প্রচুর সম্মান। এখনকার মেন ফ্যাক্ট কি, মানুষ চাইছে কি, পড়াশোনা করুক, পয়সা ইনকাম করুক, সুখে থাকুক। কিন্তু গান বাজনাটা করলেও পয়সা ইনকাম হয়, আমরা যদি প্রপার ওয়েতে গান বাজনা করি, আমাদের সেই ক্ষেত্রে রুজি রোজগার চলে যাবে। সঙ্গে কি হবে, এক্সট্রা অনেক বড় বড় মানুষের সাথে, ভালো মানুষের সাথে পরিচয় হবে, এবং নিজের মনে খুব শান্তি পাবে, এবং প্রচুর আনন্দ মানুষের কাছ থেকে পাওয়া যায়। ওই জন্য আমি, আর তবলাটা মেন হচ্ছে, কারণ তবলাটাই হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের মাদার, এবং তবলাটাই আমি ছোট থেকে তবলাটাকেই দেখে এসেছি আমার ঘরে। ওই জন্য তবলাটার প্রতি আরো বেশি ভালোবাসি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নতুন প্রজন্মের মধ্যে তবলা শেখার প্রতি যে আগ্রহ, সেটা আপনি কিভাবে বাড়াতে চাইবেন? দেখুন, এখন বাচ্চাদেরকে তবলার প্রতি আগ্রহ করতে গেলে আমাদের কি করতে হবে, সাংস্কৃতিক প্রোগ্রাম করতে হবে পাড়াতে পাড়াতে, বা যেখানেই ঠাকুর মণ্ডপ, সামনে সরস্বতী পুজো আসছে, বা আমাদের হিন্দুদের অনেক রকমই প্রোগ্রাম আছে। তা সেই ক্ষেত্রে যদি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেইখানে বাচ্চাদেরকে দেখাইতে পারি যে আমরাও করতে পারি, বা আমরাও গান বাজনা করতে পারি, তাহলে বাচ্চাদেরকে শেখাতে গেলে, অনুপ্রেরণা দিতে গেলে আমাদের স্টেজ প্রোগ্রামটা বেশি করে করতে হবে গ্রামে পাড়াতে। তো স্পেসিফিক তবলাটা মানে সেক্ষেত্রে তো সে হারমোনিয়াম বা আদার্স যা ইনস্ট্রুমেন্ট আছে সেটাও হতে পারে। তো স্পেসিফিক তবলাটাকে যদি আমরা তার প্রতি মানে আগ্রহ তবলার প্রতি, তো সেক্ষেত্রে এবার কে কিরকম ভাবে, মিউজিকের তো শেষ নেই। শুধু তবলাটাই যে আমার ভালো লেগেছে, কারণ আমি ছোট থেকে তবলাকে দেখে এসেছি, তবলার আমার সবকিছুই ভালো লাগে। তবলা হচ্ছে একটা মহাশূন্যের মতন, ওর কোনো শেষ নেই। আর সঙ্গীতটাই একটা মহাশূন্যের মতন, ওর কোনো শেষ নেই, যতই যাবেন ততই খুঁজে পাবেন। সেই ক্ষেত্রে তবলাটা যদি ধরা যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি তবলাটা ধরলে মিউজিকের অনেকটাই জিনিস জানা যায়। আপনি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ধরবেন, হবে না কেন, আমি বলছি না, কোনোটাকে আমি নিচু করতে চাইছি না, কারণ তবলাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের হচ্ছে মেন।
সেই ক্ষেত্রে ওইটাই হচ্ছে মাদার। ওই জন্য আমি বাচ্চাদেরকে বলবো যে ওইটা যদি একবার শিখতে পারো হুম তাহলে তুমি অন্য যে কোনো ইনস্ট্রুমেন্ট তাড়াতাড়ি রপ্ত করতে পারবে। ওই জন্য তবলাটাকে স্পেসিফিক শেখা উচিত। আপনি যদি শুধু গিটার শেখেন, হুম। সেই ক্ষেত্রে আপনি একটা গান বাজাতে পারবেন, কিন্তু হয়তো আপনার তালে কোথাও একটু যেন ভুল হবে। আটবে। মানে আজকের গান বাজনার জগতে তবলা হচ্ছে একমাত্র তাল যন্ত্র। তাল যন্ত্র, ওটাই হচ্ছে মাদার, মানে তালের মধ্যে উই স্থির, স্টেজের মধ্যে বা সঙ্গীতের মধ্যে। ওই জন্য আমি বলবো যে তবলাটা একবার কেউ যদি শিখে নেয় তাহলে সে সব মিউজিকই করতে পারবে। হুম। আর তবলাটা শেখা দরকার প্রথমে, হুম। এটাই আমি বাচ্চাদেরকে এবং বলবো। প্রথমে গানের সাথে শুধু গান শিখলাম সেটাও না, না, সেটাও গানের না। সাথে তবলাটার তবলাটাও সঙ্গতটা সঙ্গত, থাকে। হ্যাঁ একদম। একদম। কারণ ভিত মজবুত করতে গেলে হুম। যে রকম পাথর দিতে হবে, রড দিতে হবে, সেরকম যদি আমি সিমেন্টটা অল্প দিই তাহলে কিন্তু হলো না। হবে। তো সিমেন্টটাও একটু পরিমাণ বেশি দিতে হবে, তো মজবুতটা হবে। সেই হুম, ক্ষেত্রে শুধু গান জানলে হবে না, তবলাটাও জানতে হবে। শুধু তবলা জানলে হবে না, গানও জানতে হবে। হুম 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 সেই ক্ষেত্রে দুটো একের অপরের সাথে যুক্ত। হুম। আর তবলাটা শেখাটা প্রথমেই দরকার, কারণ তালটা তাতে শক্ত হয়, হুম হুম। গোড়াটা ভিতটা ভিতটা মজবুত হবে। মজবুত হয় সঙ্গীতে। একদম। আমরা কথা বললাম ওনার সাথে, আমরা আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। অভিজিৎবাবুকে আমাদের সাথে থাকার জন্য এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে ভীষণভাবে ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের অনুষ্ঠান। আমরা প্রত্যেক দিনের মতো আমাদের সময় নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা আমাদের সাথে থাকবেন। নমস্কার।